আসসালামু আলাইকুম। অন্ধকার, রহস্য আর কালো জাদুর এক অদ্ভুত মায়াজাল। আজকের গল্পটি এমনই এক ডেঞ্জারাস কিশোরীকে নিয়ে। সাধারণ পৃথিবীর নিয়মকানুন যার কাছে একদমই বিরক্তিকর। মেয়ের এই অদ্ভুত আর ভয়ঙ্কর স্বভাবের কারণে তাকে পাঠানো হয় এমন এক বিশেষ একাডেমিতে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে। ভ্যাম্পায়ার, সাইরেন বা জলপুরী এবং নেকড়ে মানবদের এই স্কুলে গিয়ে মেয়েটি ভাবে তার জীবন হয়তো বোরিং হতে চলেছে। কিন্তু না, স্কুলের পাশের জঙ্গলেই ওত পেতেছিল এক অজানা দানব। আর এই দানবের সূত্র ধরে মেয়েটি এমন কিছু ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয় যা শত শত বছর ধরে তার নিজেরই পরিবারের রক্তের সাথে মিশে আছে। কি ছিল সেই গা শিউড়ে ওঠা রহস্য? চলুন ডুব দেওয়া যাক আজকের এই ডার্ক থ্রিলার গল্পে। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় ওয়েন্সডে অ্যাডামস নামের অদ্ভুত এক কিশোরীর সঙ্গে। সে সাধারণ মেয়েদের মতো নয়, তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ সবকিছুই একটু ভিন্ন। স্কুলে তার প্রথম দিনেই সে দেখতে পায় কয়েকজন বখাটে ছেলে তার ভাইকে বেঁধে রেখেছে। ভাইকে স্পর্শ করার সাথে সাথেই ওয়েন্সডে তার বিশেষ ক্ষমতার মাধ্যমে অতীতের দৃশ্য দেখতে পায়। সে বুঝতে পারে কারা তার ভাইয়ের এই অবস্থা করেছে। প্রতিশোধ নিতে ওয়েন্সডে সোজা সুইমিং পুলে চলে যায়, যেখানে ওই দুষ্টু ছেলেরা সাঁতার কাটছিল। সে পুলে একঝাঁক রাক্ষুসে পিরানহা মাছ ছেড়ে যায়। ভয়ে সবাই পালিয়ে গেলেও একজন আটকা পড়ে এবং মাছগুলো তার পা কামড়ে দেয়। এই ভয়ঙ্কর কাণ্ডের জন্য ওয়েন্সডেকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। তবে এটা তার জন্য নতুন কিছু নয়। এর আগেও এমন অদ্ভুত আচরণের জন্য তাকে অনেক স্কুল ছাড়তে হয়েছে। এবার তার বাবা মা সিদ্ধান্ত নেয় তাকে এমন এক স্কুলে পাঠাতে যেখানে তার মতোই অদ্ভুত ক্ষমতার ছেলেমেয়েরা পড়ে। স্কুলটির নাম নেভারমোর একাডেমি। এখানে ভ্যাম্পায়ার, নেকড়ে মানব, ওয়্যারউলফ, জলপরী, সাইরেন এবং ওয়েন্সডের মতো পেতনিদের আউটকাস্ট বলা হয়। ওয়েন্সডেকে নেভারমোরের উদ্দেশ্যে রওনা করানোর সময়ই আমরা পাশের একটি জঙ্গলের দৃশ্য দেখতে পাই। সেখানে একজন শিকারী চা খাচ্ছিল। হঠাৎ অজানা এক ভয়ঙ্কর দানব এসে তাকে খুব নৃশংসভাবে হত্যা করে। নেভারমোর একাডেমিতে পৌঁছানোর পর ওয়েন্সডের দেখা হয় প্রিন্সিপাল উইমসের সাথে। প্রিন্সিপাল নিজেও একজন আউটকাস্ট। ওয়েন্সডেকে তার রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তার রুমমেট অ্যানিড ঘরটিকে রঙিন কাগজ দিয়ে সাজিয়ে রেখেছিল। ওয়েন্সডে রঙিন জিনিস একদমই পছন্দ করে না, সে শুধু কালো রং ভালোবাসে। তাই এসব দেখে সে বেশ বিরক্ত হয়। ওয়েন্সডের বাবা মা তাকে বিদায় জানানোর সময় বলে যায় যে সে চাইলেও এই স্কুল থেকে পালাতে পারবে না। ওয়েন্সডে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সে পালাবেই। মেয়ের এমন আত্মবিশ্বাস দেখে তার বাবা মা অবাক হয়। যাওয়ার আগে তার বাবা ওয়েন্সডের উপর নজর রাখার জন্য থিং নামের একটি জ্যান্ত কাটা হাত স্কুলে রেখে যায়। এদিকে পুলিশ সেই জঙ্গলে তদন্ত করতে আসে। তারা শিকারীর লাশ খণ্ড খণ্ড অবস্থায় পায়। এটি প্রথম নয়, এরকম ঘটনা সেখানে তৃতীয়বারের মতো ঘটেছে, যা পুলিশকেও আতঙ্কিত করে তোলে। নেভারমোরের রুমে ওয়েন্সডে যখন তার উপন্যাস লিখছিল, তখন এনিড জোরে গান বাজিয়ে নাচতে শুরু করে। ওয়েন্সডে রেগে গিয়ে গান বন্ধ করতে বললে এনিড তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কারণ এনিড একজন নেকড়ে মানব, যদিও অর্ধেক মানুষ অর্ধেক নেকড়ে। তবে ওয়েন্সডে একটুও ভয় পায় না। ঠিক তখনই তাদের এক শিক্ষিকা এসে ওয়েন্সডেকে ফুল দিয়ে স্বাগত জানান। পরদিন সকালে ওয়েন্সডে স্কুলের এক নির্জন স্থানে হাঁটছিল। হঠাৎ তার মাথার ওপর একটি ভারী স্ট্যাচু ভেঙে পড়তে যায়। জেভিয়ার নামের এক ছেলে তাকে সময় মতো বাঁচিয়ে নেয়, কিন্তু ওয়েন্সডে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে জেভিয়ারকে ধন্যবাদ না দিয়ে উল্টো বলে যে জেভিয়ার তার সুন্দর মৃত্যুকে নষ্ট করেছে। জেভিয়ার অবাক হয়ে জানায় ছোটবেলায় ওয়েন্সডে তাকে একবার পুড়ে মরার হাত থেকে বাঁচিয়েছিল, আর সেই ঋণ শোধ করতেই সে তাকে সাহায্য করেছে। ওই রাতে ওয়েন্সডে আবারও উপন্যাস লিখছিল। হঠাৎ সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এবং দেখে তার বিছানায় সেই কাটা হাতটি ফিং লুকিয়ে আছে। ওয়েন্সডে হাতটিকে ধরে ফেলে এবং হুমকি দেয় যে এখন থেকে ফিং তার হয়ে কাজ করবে, তার বাবার হয়ে নয়, নয়তো তাকে ড্রয়ারে বন্দি করে রাখা হবে। ফিং বাধ্য হয়ে রাজি হয়। পরদিন প্রিন্সিপাল ওয়েন্সডেকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান, কারণ তার ধারণা ওয়েন্সডের মানসিক সমস্যা রয়েছে। সেখানে ওয়েন্সডে বাহানা করে ফিংয়ের সাহায্যে জানালা দিয়ে পালিয়ে যায়। পালানোর সময় রাস্তায় এক লোকের সাথে তার ধাক্কা লাগে। স্পর্শের সাথে সাথেই ওয়েন্সডে লোকটির ভবিষ্যৎ দেখতে পায়। কিছুক্ষণ পরই লোকটি একটি দুর্ঘটনায় মারা যাবে, কিন্তু ওয়েন্সডে তাকে কিছুই বলে না,
কারণ এসব মৃত্যু বা খুন খারাপই তার কাছে স্বাভাবিক ব্যাপার। এরপর ওয়েন্সডে একটি ক্যাফেতে যায়। সেখানে টাইলার নামের এক ওয়েটারের সাথে তার পরিচয় হয়। টাইলারের কফি মেকারটি নষ্ট ছিল। ওয়েন্সডে শর্ত দেয় সেই কফি মেকার ঠিক করে দেবে যদি টাইলার তাকে স্টেশনে পৌঁছে দেয়। টাইলার রাজি হয়। ওয়েন্সডে যখন স্টেশনে যাওয়ার জন্য অপেক্ষা করছিল তখন কয়েকজন বখাটে ছেলে তাকে উত্ত্যক্ত করতে আসে। ওয়েন্সডে রেগে গিয়ে তাদের প্রচণ্ড মারধর করে। তখনই সেখানে পুলিশ আসে এবং জানা যায় সেই পুলিশ অফিসারটি টাইলারের বাবা, অর্থাৎ শহরের শেরিফ। ঠিক তখনই প্রিন্সিপাল সেখানে উপস্থিত হন এবং ওয়েন্সডেকে নিয়ে যান। যাওয়ার পথে তারা দেখতে পায় রাস্তায় একটি দুর্ঘটনা ঘটেছে। যে লোকটির সাথে ওয়েন্সডের ধাক্কা লেগেছিল সেই অ্যাক্সিডেন্টে ঘাড় ভেঙে মারা গেছে। ওয়েন্সডে আগেই লোকটির মৃত্যুর কথা বলে দেওয়ায় প্রিন্সিপাল বেশ অবাক হন। রাতে ওয়েন্সডে যখন ভায়োলিন বাজাচ্ছিল তখন এনিড থিংকে দেখে ফেলে। ওয়েন্সডে তাকে বুঝিয়ে বলে যে এটি তাদের পরিবারের সদস্য। অন্যদিকে রোয়ান নামের এক ছেলে লাইব্রেরিতে গিয়ে একটি পুরনো বইয়ের পাতা ছেড়ে নেয়। এদিকে থিং টাইলারের বাড়িতে পৌঁছে যায়। টাইলার প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারে ওয়েন্সডেটাকে পাঠিয়েছে। থিং টাইলারকে একটি নাম্বার দেয়। টাইলার কল করলে ওয়েন্সডেটাকে জানায় পরদিন স্কুলে একটি বড় অনুষ্ঠান আছে এবং সে ওই সুযোগে স্কুল থেকে পালাতে চায়। টাইলার তাকে সাহায্য করতে রাজি হয়। অনুষ্ঠানের দিন প্রিন্সিপাল ওয়েন্সডের উপর কড়া নজর রাখছিলেন। ওয়েন্সডে একজনকে টাকা দিয়ে প্রিন্সিপালের মনোযোগ অন্যদিকে সরানোর ব্যবস্থা করে। পালানোর আগে টাইলার এসে ওয়েন্সডেকে একটি ফাইল দেয়। এটি ছিল ওয়েন্সডের বাবার পুরনো একটি পুলিশ রেকর্ড, যা টাইলার তার বাবার শেরিফের অফিস থেকে চুরি করেছিল। ফাইলটি নিয়ে পালানোর সময় ওয়েন্সডের সাথে রোয়ানের ধাক্কা লাগে। ওয়েন্সডে রোয়ানের ভবিষ্যৎ দেখতে পায়। কিছুক্ষণ পরই রোয়ান নৃশংসভাবে খুন হবে। রোয়ানকে বাঁচাতে ওয়েন্সডে তার পিছু পিছু জঙ্গলে যায়, কিন্তু জঙ্গলে রোয়ান তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে ওয়েন্সডেকে একটি গাছের সাথে ঝুলিয়ে দেয়। রোয়ান জানায় সে নিজেই ওয়েন্সডেকে হত্যা করতে এসেছে। সে ওয়েন্সডেকে একটি প্রাচীন ছবি দেখায়, যেখানে দেখা যাচ্ছে ওয়েন্সডে নেভারমোর স্কুল এবং পুরো বিশ্বকে ধ্বংস করে দিচ্ছে। রোয়ানের মা মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল ওয়েন্সডেকে আটকাতে। রোয়ান ওয়েন্সডেকে মারতে উদ্যত হতেই জঙ্গল থেকে সেই ভয়ঙ্কর দানবটি মনস্টার বেরিয়ে আসে এবং রোয়ানকে নৃশংসভাবে হত্যা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল দানবটি ওয়েন্সডেকে কোনো ক্ষতি না করেই চলে যায়। এই ঘটনা ওয়েন্সডের মনে তীব্র কৌতূহল তৈরি করে। সে স্কুল থেকে পালানোর সিদ্ধান্ত বাতিল করে। তার মনে অনেক প্রশ্ন। সে কেন দুনিয়ার জন্য বিপজ্জনক? দানবটি কেন তাকে বাঁচালো? এবং তার বাবা 25 বছর আগে কাকে খুন করেছিল? পরদিন সকালে পুলিশ নেভারমোরে আসে। ওয়েন্সডে তাদের জানায় যে সে নিজের চোখে রোয়ানকে খুন হতে দেখেছে, কিন্তু পুলিশ জন্মলে কোনো মৃতদেহ পায় না। প্রিন্সিপাল পুলিশকে জানান যে রোয়ান বেঁচে আছে এবং সে স্কুল থেকে পালিয়েছে। তিনি ওয়েন্সডের মানসিক সমস্যার কথা তুলে ধরে পুলিশকে বিদায় করে দেন। ওয়েন্সডে যখন পুলিশকে বোঝানোর চেষ্টা করছিল, ঠিক তখনই জ্যান্ত রোয়ান সবার সামনে হাজির হয়। ওয়েন্সডে হতবাক হয়ে যায়। পরদিন ওয়েন্সডেকে আবার সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া হয়। ওয়েন্সডে আত্মবিশ্বাসের সাথে জানায় সে যা দেখেছে তা সত্যি। স্কুলে ফিরে ওয়েন্সডে জানতে পারে রোয়ানকে একাডেমি থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ওয়েন্সডের মনে খটকা লাগে, যে ছেলেটি চোখের সামনে দানবের হাতে মারা গেল সে আবার দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে কিভাবে। সন্দেহ মেটাতে সে তার বিশ্বস্ত গুপ্তচর থিং কাটা হাতকে রোয়ানের পিছু নিতে বলে। থিং দেখতে পায় রোয়ান ওয়াশরুমে গিয়ে হঠাৎ নিজের রূপ বদলে ফেলছে। প্রথমে সে এক বৃদ্ধের চেহারা নেয় এবং পরে সরাসরি প্রিন্সিপাল উইমসের রূপ ধারণ করে। থিং এই খবর ওয়েন্সডেকে জানালে সে বুঝতে পারে প্রিন্সিপাল নিজেই রোয়ানের রূপ ধরে পুলিশের সামনে এসেছিলেন, কারণ তিনি জঙ্গলে ঘটে যাওয়া সেই নৃশংস হত্যার ঘটনাটি ধামাচাপাটিতে চাইছিলেন। এই ঘটনার পর প্রিন্সিপাল ওয়েন্সডেকে শাস্তিস্বরূপ একটি বিশেষ কার্যকলাপে ল্যাব প্রজেক্টে অংশ নিতে বাধ্য করেন। সেখানে তার পরিচয় হয় ইগুইন নামের এক শান্তশিষ্ট ছেলের সাথে এবং প্রথম দিনেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একই দিনে ক্লাসে জেভিয়ার নামের এক ছেলের বিশেষ ক্ষমতার কথা জানা যায়। সে নিজের আঁকা যে কোনো ছবিকে জাদু বলে জ্যান্ত করতে পারে। সে একটি মাকড়সার ছবি এঁকে জীবন্ত করে দেখালে ওয়েন্সডে এক পলকেই সেটাকে মেরে ফেলে। এখানে বার্সলে নামের এক মেয়ের সাথেও পরিচয় হয়, যে অত্যন্ত অহংকারী এবং জিভিয়ারের সাথে তার সম্পর্ক সাপে নেউলে। জিভিয়ারের প্রতি বার্সলের একতরফা দুর্বলতা ছিল,
আর জেভিয়ার ওয়েন্সডেকে সাহায্য করায় বার্সলে ওয়েন্সডেকে নিজের চরম শত্রু হিসেবে ধরে নেয়। সে হুমকি দেয় যে আগামী দিনে নৌকাবাইজ প্রতিযোগিতায় সে ওয়েন্সডে ও তার বন্ধুদের চরম শিক্ষা দেবে। ওয়েন্সডে চ্যালেঞ্জটি গ্রহণ করে এবং জেতার সংকল্প করে। নৌকা প্রতিযোগিতার দিন ঘোষণা করা হয়। এখানে কোনো নিয়ম নেই, একটাই লক্ষ্য, গুহা থেকে পতাকা নিয়ে সবার আগে ফিরে আসা। বার্সলের বিশেষ ক্ষমতা ছিল সে জলপরীদের নিয়ন্ত্রণ করতে পারত। সে একটি জলপরীকে ইশারায় নির্দেশ দেয় ওয়েন্সডের নৌকা ডুবিয়ে দিতে, কিন্তু থিং সময়মতো জলপরীকে আটকে দেয়। ওয়েন্সডে, জেভিয়ার এবং বার্সলের নৌকা গুহার কাছে পৌঁছালে এনিড চালাকি করে জেভিয়ারের নৌকা ফুটো করে দেয়। গুহায় পতাকা নিতে গিয়ে ওয়েন্সডে একটি দেয়াল স্পর্শ করে এবং হঠাৎ তার একটি ভিশন বা অতীত দেখার ক্ষমতা শুরু হয়। সে দেখতে পায় তার অবিকল চেহারার এক মেয়ে একটি পুরনো বই হাতে দাঁড়িয়ে আছে। ভিশন ভাঙার পর ওয়েন্সডে দ্রুত পতাকা নিয়ে নৌকায় ফেরে। এদিকে জেভিয়ারের নৌকা ডুবে যায়। বার্কলের জলপরী আবারও ওয়েন্সডেকে আক্রমণের চেষ্টা করলে থিং তাকে আঘাত করে। ওয়েন্সডে সুযোগ বুঝে একটি তীর ছুঁড়ে বার্কলের নৌকা ফুটো করে দেয় এবং শেষমেশ ওয়েন্সডের দলই বিজয়ী হয়। গত 4 বছরে এই প্রথমবার বার্কলে পরাজিত হল, যা তাকে প্রচণ্ড ক্ষিপ্ত করে তোলে। একদিন রাতে ওয়েন্সডে জঙ্গলের একটি স্ট্যাচুর কাছে যায়। স্ট্যাচুর হাতে থাকা একটি বইয়ের লেখা পড়তেই জাদু বলে একটি গুপ্ত দরজা খুলে যায়। ভেতরে ঢুকে সে একটি গোপন লাইব্রেরি আবিষ্কার করে, যেখানে তার বাবা মা সহ অনেক পুরনো সদস্যের ছবি ছিল। ওয়েন্সডে সেই বইটি খুঁজে পায়, যার খোঁজ সে অনেক দিন ধরে করছিল, কিন্তু বইটি হাতে নিতেই কেউ একজন পেছন থেকে তাকে আক্রমণ করে এবং সে জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর ওয়েন্সডে দেখে তার হাত বাঁধা এবং সামনে কয়েকজন মুখোশধারী দাঁড়িয়ে আছে। তবে তাদের কণ্ঠস্বর শুনেই ওয়েন্সডে বুঝে যায় এরা আসলে বার্সলি এবং তার দলবল। ওয়েন্সডে সহজেই নিজের বাঁধন খুলে ফেলে এবং তাদের বলে, তোমরা কিডন্যাপিংয়ে একদমই কাঁচা। এরপর সে বইটি নিয়ে ফিরে আসে এবং তার ভেতরের ছবিগুলো বিশ্লেষণ করতে থাকে। কিছুদিন পর প্রিন্সিপাল একাডেমির সবাইকে একটি কমিউনিটি প্রজেক্টে অংশ নিতে শহরে পাঠান। সেখানে ওয়েন্সডে জেভিয়ারকে ওই জাদুকরি বইটি দেখিয়ে জানতে চায় সে কিছু জানে কিনা। জেভিয়ার জানায় বইটি 30 বছর পুরনো এবং এটি নিয়েই রুয়ানের সাথে তার ঝামেলা হয়েছিল। জেভিয়ার ওয়েন্সডেকে পরামর্শ দেয় ওই জাদুকরের পুরনো বাড়িতে গেলে হয়তো আরও কিছু জানা যাবে। ওয়েন্সডে তার বন্ধু ইগুইনকে নিয়ে সেই জাদুকরের বাড়িতে যায়। সেখানে সে একটি পেইন্টিং দেখতে পায়, যেখানে তার অবিকল চেহারার সেই মেয়েটির ছবি আঁকা ছিল। সেখানে একটি বই থাকলেও দেখা যায় সেটি নকল। এক মহিলার কাছ থেকে ওয়েন্সডে জানতে পারে আসল বইটি চুরি হয়ে গেছে এবং এটি জাদুকরের আসল বাড়ি নয়। আসল বাড়ির খোঁজ পেতে ওয়েন্সডে ক্যাফের ছেলে টাইলারের কাছে যায়। টাইলার তাকে জাদুকরের আসল বাড়ির ঠিকানা দেয়। একদিন ওয়েন্সডে একাই সেই পড়াবাড়িতে যায়। সেখানে এক বৃদ্ধ লোক তাকে দেখে ক্ষিপ্ত হয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু থিং বৃদ্ধের ওপর আক্রমণ করলে সে ভয় পেয়ে পালিয়ে যায়। বাড়িটিতে খোঁজাখুঁজি করে ওয়েন্সডে কিছুই পায় না, কিন্তু বের হওয়ার সময় একটি দরজা স্পর্শ করতেই সে আবার অতীতে ফিরে যায়। ভিশনে সে দেখতে পায় বহু বছর আগে জাদুকর জোসেফ ক্র্যাকস্টোন আউটকাস্টদের শয়তান আখ্যা দিয়ে একটি ঘরে বন্দি করেছিল। সেই বন্দীদের মধ্যে ওয়েন্সডের অবিকল চেহারার মেয়েটিও ছিল, যার নাম গুডি অ্যাডামস। ক্র্যাকস্টোন পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। গুডি তার মাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়, তবে মায়ের কথা মতো বেসমেন্টের একটি গুপ্ত পথ দিয়ে সে বেরিয়ে আসতে সক্ষম হয়। চোখের সামনে নিজের সম্প্রদায়ের মানুষদের পুড়ে মরতে দেখে গুডি চরম প্রতিশোধের শপথ নেয়। ভিশনের মধ্যেই গুডি ওয়েন্সডের সামনে এসে দাঁড়ায় এবং তাকে সতর্ক করে বলে ক্র্যাকস্টোন ফিরে আসছে, ওয়েন্সডেকেই তাকে আটকাতে হবে। ঠিক তখনই ক্র্যাকস্টোনও সেখানে আবির্ভূত হয়। ওয়েন্সডে ভয় পেয়ে যায় এবং তার জ্ঞান ফেরে। সে থিংকে জানায় যে গুডি অ্যাডামস আসলে তারই পূর্বপুরুষ। ঠিক ওই মুহূর্তে ওয়েন্সডে জঙ্গলে সেই ভয়ঙ্কর দানবটিকে হাইড দেখতে পায়। সে দানবটির পিছু নেয় এবং লক্ষ্য করে যে দানবটির পায়ের ছাপ একটু দূরে গিয়ে মানুষের পায়ের ছাপে পরিণত হয়েছে। ওয়েন্সডে নিশ্চিত হয় যে দানবটি আসলে কোনো সাধারণ পশু নয়, বরং একজন মানুষ যে দানবের রূপ নিতে পারে। পরদিন শহরে জাদুকর ক্র্যাকস্টোনের একটি ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হচ্ছিল। লোকেরা তাকে শহরের প্রতিষ্ঠাতা ও হিরো মনে করত। ওয়েন্সডেকে সেখানে ভায়োলিন বাজানোর জন্য ডাকা হয়, কিন্তু ওয়েন্সডের নির্দেশে থিং আগে থেকেই মূর্তির গায়ে পেট্রোল ঢেলে রেখেছিল। মূর্তি উন্মোচনের সাথে সাথেই থিং সেখানে আগুন ধরিয়ে দেয়। সবাই যখন আতঙ্কে পালাচ্ছে, ওয়েন্সডে তখন পরম শান্তিতে ভায়োলিন বাজিয়ে চলে।
প্রিন্সিপাল বুঝতে পারেন এর পেছনে ওয়েনসডের হাত আছে, কিন্তু প্রমাণের অভাবে কিছুই বলতে পারেন না। এদিকে জাদুকরের পোড়াবাড়িতে যে বৃদ্ধ লোকটিকে ওয়েনসডে দেখেছিল, সেই দানবটি তাকে নৃশংসভাবে খুন করে। তবে মরার আগে বৃদ্ধের ক্যামেরায় দানবটির একটি ঝাপসা ছবি উঠে যায়। পুলিশ লাশটি মর্গে নিয়ে তদন্ত শুরু করে। ওয়েনসডে লাশটি পরীক্ষা করার জন্য থিংকে মর্গে পাঠায়। থিং সিসিটিভি ক্যামেরায় আঠা লাগিয়ে দেয় যাতে কেউ ওয়েনসডেকে দেখতে না পায়। ওয়েনসডে মর্গে ঢুকে লাশের ক্ষতগুলো পরীক্ষা করে ডেটা সংগ্রহ করতে থাকে। হঠাৎ ডাক্তার চলে এলে সে বাধ্য হয়ে একটি ডেড বডি রাখার শীতল বক্সে ফ্রিজারে ঢুকে লুকিয়ে পড়ে। ডাক্তার এসে বাক্স খুলে ওয়েনসডেকে দেখে লাশের মতোই মনে করে এবং চলে যায়। থিং তাকে বের করতে এলে ওয়েনসডে বলে, আমার এখানে বেশ ভালোই লাগছে। মর্গ থেকে বের হয়ে ওয়েনসডে তদন্ত করে বুঝতে পারে দানবটি যাদের খুন করছে তাদের প্রত্যেকের শরীরের একটি নির্দিষ্ট অঙ্গ সে কেটে নিয়ে যাচ্ছে। এর উদ্দেশ্য কি তা তখনও তার কাছে পরিষ্কার ছিল না। পরদিন স্কুলে ফিরে ওয়েনসডে জেভিয়ারের ঘাড়ে একটি অদ্ভুত কাটা দাগ দেখতে পায়। দাগটি ঠিক সেই দানবের হাইড নখের আঁচড়ের মতোই লাগছিল। ওয়েনসডের মনে সন্দেহ দানা বাঁধে, তাহলে কি জেভিয়ারই সেই দানব? সন্দেহ মেটাতে ওয়েনসডে জেভিয়ারের পিছু নিয়ে জঙ্গলের ভেতরের একটি গোপন কেবিনে পৌঁছায়। সেখানে ঢুকে সে অবাক হয়ে যায়। পুরো ঘর জুড়ে শুধু সেই দানবটির ভয়ঙ্কর সব ছবি আঁকা। ওয়েনসডে যখন প্রমাণ হিসেবে দুটি ছবি নিয়ে বের হতে যাচ্ছিল, তখনই জেভিয়ার সেখানে হাজির হয়। পরিস্থিতি সামাল দিতে ওয়েনসডে মিথ্যা বলে যে সে জেভিয়ারকে আজকের ডান্স পার্টিতে সঙ্গী হওয়ার আমন্ত্রণ জানাতে এসেছে। এই কথা শুনে জেভিয়ার সব রাগ ভুলে আনন্দে আত্মহারা হয়ে যায়। তবে ওয়েনসডে দমে যাওয়ার পাত্রী নয়। সে সোজা থানায় গিয়ে পুলিশের কাছে জেভিয়ারের আঁকা ছবিগুলো জমা দেয় এবং তাকেই দানব বলে দাবি করে। কিন্তু পুলিশ জানায় শুধু কিছু ছবির ওপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করা সম্ভব নয়। হতাশ হয়ে ওয়েনসডে তার সব প্রমাণ ও ডেটা নিয়ে বন্ধু ইগুইনের কাছে যায়। ইগুইন একটি ছবি দেখে চিনতে পারে এবং তারা দুজন মিলে জঙ্গলের এক পরিত্যক্ত গুহায় পৌঁছায়। গুহাটি ছিল মানুষের হাড়গোড় আর শিকলে ভরা। বোঝাই যাচ্ছিল এখানে মানুষদের ধরে এনে বন্দি করে রাখা হতো। সেখানে তারা দানবের একটি ভাঙা নখ খুঁজে পারে, যা ওয়েনসডে প্রমাণ হিসেবে রেখে দেয়। এরপর ওয়েনসডে আবার জেভিয়ারের স্টুডিওতে গিয়ে ডাস্টবিন থেকে একটি রক্তমাখা রুমাল উদ্ধার করে। জেভিয়ার তাকে হাতে নাতে ধরে ফেলে এবং ক্ষিপ্ত হয়ে জানতে চায় ওয়েনসডে বারবার তার পেছনে কেন ঘুরছে। ওয়েনসডে সরাসরি তার ঘাড়ের দাগ এবং দানবের ছবির কথা জানতে চাইলে জেভিয়ার ব্যাখ্যা দেয় সে অনেক দিন ধরেই দানবটির স্বপ্ন দেখছে এবং ছবিগুলো আঁকতে আঁকতে একদিন তার জাদুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে তার আঁকা একটি দানব জীবন্ত হয়ে তাকে আক্রমণ করেছিল, যার দাগ এখনও তার ঘাড়ে আছে। জেভিয়ার বুঝতে পারে ওয়েনসডে তাকে ফাঁসাতে চাইছে, তাই সে রাগে ফেটে পড়ে ওয়েনসডেকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওয়েনসডে সেই রক্তমাখা রুমাল ও নখ পুলিশের কাছে দিয়ে আসে ডিএনএ টেস্টের জন্য। ড্যান্স পার্টির রাতে ওয়েনসডে তার বন্ধু ইগুইনকে বলে যে তাদের পার্টিতে না গিয়ে গুহায় গিয়ে দানবটিকে খোঁজা উচিত। কিন্তু হঠাৎ ওয়েনসডে দেখে টাইলার, ক্যাফের ছেলেটি, সুন্দর পোশাক পরে তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। ওয়েনসডে জানতে পারে থিং কাটা হাত তার হয়ে টাইলারকে আমন্ত্রণ জানিয়েছে এবং একটি সুন্দর কালো ড্রেসও চুরি করে এনেছে। টাইলারকে এতটা খুশি দেখে ওয়েনসডে তাকে নিরাশ করতে পারে না এবং পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাধ্য হয়ে ইগুইন একাই গুহার দিকে রওনা হয়। পার্টিতে সবাই যখন আনন্দে মেতে আছে, জেভিয়ার তার সঙ্গী বার্সলেকে নিয়ে এসে ওয়েনসডে ও টাইলারকে একসাথে দেখে প্রচণ্ড ঈর্ষায় জ্বলতে থাকে। সে বার্সলেকে তার সাইরেন জলপুরি জাদুর লকেট ব্যবহার করে ওয়েনসডের স্মৃতি ভুলিয়ে দিতে বলে, কিন্তু বার্সলে এতে ক্ষিপ্ত হয়ে যায়। এদিকে ওয়েনসডে যখন তার অদ্ভুত স্টাইলে নাচছিল, তখন বাইরে একদল বখাপে ছেলে একটি বিশাল জলের ট্যাঙ্কার নিয়ে আসে। তারা ফায়ার স্প্রিংকলারের পাইপে ট্যাঙ্কারটি যুক্ত করে দেয়, আর মুহূর্তেই পুরো ড্যান্স ফ্লোরে রক্তের মতো লাল রঙের বৃষ্টি শুরু হয়। সবাই আতঙ্কে চিৎকার করে পালাতে থাকলেও ওয়েনসডে পরম তৃপ্তিতে সেই রক্তবৃষ্টি উপভোগ করতে থাকে। হঠাৎ ওয়েনসডের মনে পড়ে ইগুইন একাই জঙ্গলে গেছে। সে দ্রুত জঙ্গলের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে সেই দানবটি ইগুইনকে আক্রমণ করেছে। ওয়েনসডে ঠিক সময়ে তাকে বাঁচাতে পারলেও দানবটি তাকে দেখে পালিয়ে যায়। ইগুইনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর স্কুলে পেরেন্টস মিটিংয়ে ওয়েনসডে তার বাবা মায়ের কাছে অভিযোগ করে যে এখানে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে।
প্রিন্সিপাল ওয়েন্সডের মানসিক সমস্যার কথা তুললে তার বাবা মা তাকে সেই শহরের এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। সেখানে ওয়েন্সডে একটি পুরনো ছবি দেখিয়ে তার বাবার কাছে গ্যারেট নামের এক ছেলের খুনের বিষয়ে জানতে চায়, যার দায় তার বাবার উপর পড়েছিল। তার মা বিষয়টি এড়িয়ে গেলেও ওয়েন্সডে জানতে পারে গ্যারেট নামের ওই ছেলেটি তার মাকে একতরফা ভালোবাসত এবং ঈর্ষার বশবর্তী হয়ে সে তার বাবার উপর হামলা করেছিল। আত্মরক্ষার্থে তার বাবা গ্যারেটকে খুন করে, কিন্তু ওয়েন্সডের কাছে মনে হয় গল্পে কোথাও ফাঁক আছে। সত্য উদ্ঘাটনের জন্য ওয়েন্সডে তার মাকে নিয়ে গ্যারেটের কবর খুঁড়তে যায়। সেখান থেকে সে গ্যারেটের একটি আঙুল সংগ্রহ করে, কিন্তু তখনই পুলিশ এসে তাদের গ্রেফতার করে। তবে আঙুলটি ওয়েন্সডে আগেই লুকিয়ে ফেলেছিল। জেলে বসে ওয়েন্সডে আঙুলটি স্পর্শ করতেই ভিশনের মাধ্যমে সে অতীত দেখতে পায়। গ্যারেট আসলে তলোয়ারের আঘাতে নয়, বিষক্রিয়ায় মারা গিয়েছিল। গ্যারেটের বাবা তাকে বিষ দিয়েছিল যাতে সে নেভারমোরের আউটকাস্টদের মেরে ফেলতে পারে, কিন্তু হাতাহাতির সময় বিষের বোতলটি গ্যারেটের পকেটেই ভেঙে যায় এবং সে নিজেই মারা যায়। এই সত্য মেয়রকে জানানোর পর ওয়েন্সডের বাবা জেল থেকে মুক্তি পান। ওয়েন্সডে তার মাকে গুডি অ্যাডামস এবং তার ভিশন সম্পর্কে জানালে মা তাকে সতর্ক করে দেন। গুডি অ্যাডামস চরম প্রতিশোধপরায়ণ ছিল এবং প্রতিশোধ নিতে গিয়েই তার পতন হয়েছিল। এদিকে ওয়েন্সডের কাছে একটি হুমকি ভরা মেসেজ আসে, যেখানে তাকে একটি গুহায় যেতে বলা হয়। এনিডকে নিয়ে ওয়েন্সডে গুহায় পৌঁছালে দেখে জেভিয়ার এবং তার বন্ধুরা তার জন্য একটি সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করেছে। কিন্তু গুহায় ওয়েন্সডে আবার একটি ভিশন দেখে। গুডি অ্যাডামস তাকে একটি প্রাচীন মহলের বা গেটস ম্যানশনের কথা বলে, যেখানে আসল জাদুকর বা ক্র্যাক স্টোনের রহস্য লুকিয়ে আছে। পরদিন ওয়েন্সডে জেভিয়ারের আঁকা ছবির সাহায্যে সেই প্রাচীন মহলে পৌঁছায়, কিন্তু সেখানে সে শহরের মেয়রকে দেখে অবাক হয়ে যায়। মেয়র আসলে জেনে গিয়েছিলেন আসল অপরাধী কে, তাই তিনি তদন্ত করতে এসেছিলেন। ওয়েন্সডে মেয়রের গাড়ির ডিকিতে লুকিয়ে শহরের দিকে রওনা হয়, কিন্তু পথিমধ্যে কেউ একজন মেয়রকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে। রাতে ওয়েন্সডে, এনিড এবং টাইলার আবার সেই মহলে যায়। সেখানে তারা আবিষ্কার করে দানবটি যাদের খুন করেছে সে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ সেই মহলের বেসমেন্টে সংগ্রহ করে রেখেছে। ঠিক তখনই দানবটি আক্রমণ করে। ওয়েন্সডে ও এনিড পালিয়ে টাইলারের শেরিফ বাবাকে নিয়ে সেখানে এলেও সব প্রমাণ ততক্ষণে গায়েব হয়ে যায়। শেরিফ রেগে গিয়ে ওয়েন্সডেকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেন। স্কুল থেকে বারবার নিয়ম ভাঙার কারণে প্রিন্সিপাল ওয়েন্সডেকে বহিষ্কার করেন। ওয়েন্সডে প্রিন্সিপালকে চ্যালেঞ্জ করে বলে আসল অপরাধী কে সে তা জানে। ঠিক তখনই ওখানে মিস থর্নহিল, স্কুলের নিরীহ শিক্ষিকা, উপস্থিত হন। ওয়েন্সডে বুঝতে পারে মিস থর্নহিল আসলে সেই জাদুকর জোসেফ ক্র্যাকস্টোনের বংশধর, যার আসল নাম লরেল গেটস। লরেলই টাইলারকে দানব বা হাইড বানিয়ে নিয়ন্ত্রণ করছে। প্রমাণ করার জন্য ওয়েন্সডে প্রিন্সিপাল উইংসকে টাইলারের রূপ ধারণ করতে বলে। সব সত্য সামনে এলে লরেল বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে প্রিন্সিপালকে মেরে ফেলে এবং ওয়েন্সডেকে জিম্মি করে সেই গুহায় নিয়ে যায়। গুহায় লরেল জানায় সে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করেছে তার পূর্বপুরুষ ক্র্যাকস্টোনকে পুনরুজ্জীবিত করার জন্য, আর এই জাদুর জন্য প্রয়োজন ওয়েন্সডের, অর্থাৎ গুডি অ্যাডামসের বংশধরের রক্ত এবং একটি পূর্ণ চন্দ্রগ্রহণ, যা ওই রাতেই হতে যাচ্ছিল। লরেল ওয়েন্সডের হাত কেটে সেই রক্ত দিয়ে ক্র্যাকস্টোনকে জীবিত করে তোলে। ক্র্যাকস্টোন কবর থেকে উঠেই ওয়েন্সডেকে তলোয়ার দিয়ে মারাত্মক আঘাত করে তাকে মরার জন্য ফেলে রেখে নেভারমোর স্কুল ধ্বংস করতে বেরিয়ে পড়ে। ওয়েন্সডে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখন গুডি অ্যাডামসের আত্মা এসে তার শরীরে প্রবেশ করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে। গুডি জানায় যে সে চিরতরে ওয়েন্সডের সাথে মিশে গেল। ওয়েন্সডে স্কুল বাঁচাতে দৌড় দিলে টাইলার দানব রূপ ধরে তার পথ আটকায়, কিন্তু ঠিক তখনই এনিড প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ নেকড়ে মানবে রূপান্তরিত হয়ে দানব টাইলারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এনিড এবং টাইলারের মধ্যে এক রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। অন্যদিকে ওয়েন্সডে ক্র্যাকস্টোনের মুখোমুখি হয়। জেভিয়ার ওয়েন্সডেকে বাঁচাতে এলে ক্র্যাকস্টোন তাকেও আক্রমণ করে। ওয়েন্সডে তার বন্ধুদের সাহায্যে ক্র্যাকস্টোনের বুকে তলোয়ার ঢুকিয়ে তাকে চিরতরে ধ্বংস করে। লরেল বন্দুক নিয়ে ওয়েন্সডেকে মারতে এলে ইনিউড, যে ততক্ষণে কোমা থেকে ফিরেছে, এক ঝাঁক মৌমাছি দিয়ে লরেলের উপর আক্রমণ করে তাকেও পরাস্ত করে। লড়াই শেষে ওয়েন্সডে প্রথমবারের মতো তার একাকিত্বের খোলস ভেঙে এনিডকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। স্কুল কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়,
ওয়েন্সডে তার উপন্যাস লেখা শেষ করে, তবে দি এন্ডের বদলে একটি প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখে, কারণ সে জানে খেলা এখনও শেষ হয়নি। জেভিয়ারের দেওয়া নতুন ফোনে তার কাছে একটি অজানা নম্বর থেকে হুমকি দিয়ে মেসেজ আসে। বোঝাই যাচ্ছে কেউ একজন এখনও তার ওপর নজর রাখছে। আর শেষ দৃশ্যে দেখা যায় পুলিশের কড়া পাহারায় থাকা টাইলার হঠাৎ আবার সেই ভয়ঙ্কর দানবে রূপান্তরিত হতে শুরু করেছে। নেভামোরের রহস্য হয়তো সবে শুরু হলো। তো বন্ধুরা, কেমন লাগলো এই অদ্ভুত আর ডার্ক মিস্ট্রি গল্পটি? আপনাদের কি মনে হয়, কে পাঠিয়েছে ওয়েন্সডেকে ওই মেসেজগুলো? আর টাইলার কি আসলেই পুলিশের হাত থেকে পালাতে পেরেছে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন সব থ্রিলিং স্টোরি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।